বিশ্ব বাংলা ফেসবুক পেজের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা, স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অথবা আরো কিছুক্ষণ পরে আপনারা আমাদের এই বিশ্ব বাংলায় সংযুক্ত হবেন, আপনাদের সবাইকে এই বিশ্ব বাংলার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব বাংলার আজকের এই কবিতা অঙ্গনে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত দুজন কবি, যাদের সঙ্গে আজকে আমরা পুরো সময়টা কাটাবো। আশা করি আজকে একটি চমৎকার একটি কবিতা সন্ধ্যা আমরাও আপনাদেরকে দিতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকুন। আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশের, আমি আগে বলেছি, একজন বিশিষ্ট কবি, আমাদের শ্রদ্ধাভাজন কবি রেজাউদ্দিন স্টালিন। কবি রেজাউদ্দিন স্টালিন, আপনাকে বিশ্ব বাংলার পক্ষ থেকে স্বাগত। স্বাগত আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে আরো সংযুক্ত হয়েছেন ঢাকা থেকে আমাদের বাংলাদেশে একজন বিশিষ্ট কবি, কবি জাহানারা বুলা। কবি জাহানারা বুলা, আপনাকেও স্বাগত। শোনা যাচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিশ্ব বাংলার কবিতা অঙ্গন। কবিতা অঙ্গনে এই অনুষ্ঠানটি পরিচালনা রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন সিদ্ধার্থ দে এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছে আমি আহমদ হোসেন বাবু। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা কবির সঙ্গে পরিচিত হই। কবির কবিতা শুনবো আজকে আমরা। পুরো সময়টা আমরা আশা করি আপনাদের ভালো সময় কাটবে। কবি জাহানারা বুলা, কেমন আছেন আপনি? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি, আলহামদুলিল্লাহ। কবি রেজাউদ্দিন স্টালিন, কেমন আছেন আপনি? মোটামুটি এই সময়ের যে ততটা ভালো থাকা যায়। এই আমার কথা শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। একটু একটু মাইক্রোফোনটা কাছে নিতে হবে আপনাকে, শোনা যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে কথাটি আপনাদের বলছিলাম, আমরা নিয়মিত একটি পরিবেশনা, এই কবিতা অঙ্গন, রবিবারে আমরা সাপ্তাহিকভাবে বসি। সময়টা আজকে আমরা পিছিয়ে গেছি, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই। নির্ধারিত সময়ের চেয়ে আমরা একটু পিছিয়ে গেছি, সেটি নেট সমস্যার জন্য। আমাদের এখানে হাত কিছু করার ছিল না, আমরা বসে আছি নেটের জন্য। আমি এবং আজকে যে দুজন অতিথি, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিশেষ করে, কারণ তারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য। আমি 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 ক্ষমা চাচ্ছি। ওনারা অত্যন্ত মহানুভব। আজকের বিশেষ অনুষ্ঠান, তবুও ওনারা আমাদের সাথে আছেন, কবিতা পড়বেন। ওনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই বিশ্ব বাংলার পক্ষ থেকে। শুরুতেই আমি রেজাউদ্দিন স্টালিন সম্পর্কে দুটি কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, রেজাউদ্দিন স্টালিনকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই। আপনারা সবাই ওনাকে চেনেন, বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। তবুও অনুষ্ঠানের খাতিরে দুটি কথা বলতেই হয়। উনি 1952 সালের 22 নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1962 সালের 22 নভেম্বর, ঠিক বলেছি? উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উনি MA ডিগ্রি নিয়েছেন। নজরুল ইনস্টিটিউট থেকে উনি 35 বছর, সুদীর্ঘ 35 বছর উপপরিচালক হিসেবে উনার উজ্জ্বল একটি কর্মময় জীবন উনি শেষ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, উনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা সবাই জানেন ওনাকে, অত্যন্ত পরিচিত মুখ মিডিয়াতে। সেই জন্যই নতুন করে আমার মনে হয় পরিচয় করে দেওয়ার কিছু নাই। তবুও উনি অনেকগুলো কাজের সঙ্গে যে জড়িত, বর্তমানেও পারফর্মিং আর্টস সেন্টারের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি এবং ম্যাজিক লন্ঠনের সম্পাদক হিসাবে উনি কাজ করে যাচ্ছেন। এছাড়াও উনি অনেকগুলো কাজের সাথে জড়িত এবং এর পাশে উনি লিখে যাচ্ছেন সমানে। ওনার 100-রও বেশি গ্রন্থ সংখ্যা আমাদের মাঝে এসছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে উনি ওনার কাজের জন্য, ওনার কবিতা লেখার উপরে ওনার
প্রবন্ধ লেখার উপরে, ওনার গল্প লেখার উপরে অনেকগুলো প্রকাশ আমাদের পুরস্কারও উনি স্বীকৃতি স্বরূপ উনি পেয়েছেন। তার সবগুলো আমি না বললেও অনেক কয়েকটি কথা, পুরস্কারের কথা এখানে উল্লেখ করতেই হয়। সেটি হচ্ছে দার্জিলিং নাট্যচক্র থেকে পুরস্কার পেয়েছেন উনি। ভারত থেকে এই পুরস্কারটি এসেছে 1985 সালে। বাংলা একাডেমি পুরস্কার সবচেয়ে বিশেষ একটি পুরস্কার, আমরা সবাই জানি। 2006 সালে কবি সেটি এই পুরস্কারটি নিয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার কবি নিয়েছেন 2009 সালে। সব্যসাচী পুরস্কার ভারত থেকে এসেছে কবির কাছে, সেটি 2011 সালে। তরঙ্গ এডওয়ার্ড ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে, অনেক দূর, সেখান থেকে এসেছে 2012 সালে। এবং লেখক সংঘ পুরস্কার সেখান থেকে ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে এসেছে 2012 সালে। আনন্দ আলো পুরস্কার 2015 ভারত থেকে। এরকম অসংখ্য পুরস্কার আমাদের এই কবির এই কাজের স্বীকৃতি হিসেবে। কবি রেজাউদ্দিন স্ট্যালিন আজকে আমাদের কাছে আছেন। বিশ্ব বাংলার আমরা সবাই সত্যি কৃতজ্ঞ ওনার কাছে, উনি আজকে আমাদের সময় দিয়েছেন। কবির কাছে প্রথমেই আমি জানতে চাই ছোট্ট একটি প্রশ্ন। আপনি এই যে এত একটি বিশেষ, আপনি আপনার যে জায়গা একটি বাংলাদেশে বিশেষ আপনি এক জায়গায় নিয়েছেন আজকে কবি হিসেবে, আপনি কিভাবে কবি হয়ে উঠলেন? ছোট করে যদি আমার দর্শক শ্রোতাদের কাছে একটু বলেন। এখন কি কবিতা পড়বো? কিভাবে, আপনি প্রশ্নটা ছিল আপনি কিভাবে কবি হয়ে উঠলেন, আমার দর্শক শ্রোতা জানতে চাচ্ছেন। আজকে একটি বিশেষ একটা জায়গায় আপনি একটু একটু যদি বলতেন, তারপরে আপনার কবিতা যাব। এটা খুব চিরাচরিত প্রশ্ন, কিভাবে কবি হয়ে উঠলাম। এটা ছোটবেলা থেকেই কোনো কোনো কবির মধ্যে, কোনো কোনো মানুষের মধ্যে একটা প্রণোদনা থাকে। কেউ বিজ্ঞানী হতে চায়, কেউ খেলোয়াড় হতে চায়, কেউ সাঁতারু হতে চায়, ফুটবলার হতে চায়, হ্যাঁ, কেউ ব্যাংকার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ সৈনিক হতে চায়। আমি কবি হতে চেয়েছি, কারণ ওটাই আমি ভালো পারি। আমি বুঝে ফেলেছিলাম যে আমার নিয়তি কবিতার মধ্যে, কারণ সেটা নিয়ে আমি দীর্ঘ সময় পার করেছি। চাকরির সাফল্য এবং ব্যর্থতা সেটা আমার নিজেরই, এবং সে দায়িত্ব আমি নিজে গ্রহণ করি। কবিতায় কোনো ধন সম্পদ কিংবা আর্থিক তেমন কোনো কি বলবো লাভালাভ নেই, কিন্তু মানুষের যে ভালোবাসা, মানুষের হৃদয়ের যে সহমর্মিতা, সেটা একজন কবি পায়। আমরা উদাহরণ দিলে পাবলো নেরুদার কথা বলতে পারি, লোরকার কথা বলতে পারি, ওডলেয়ার, ইয়েটস, এলিয়ট, রবার্ট ফ্রস্ট, রবীন্দ্রনাথ, নজরুল, এটা সবার কথা বলতে, গেটে, রিলকে। কবি হয়ে ওঠা সম্পূর্ণ আত্ম প্রতিজ্ঞাবদ্ধ অধ্যবসায়। এখানে অন্যের কোনো হাত নেই। কবিতা কেউ কাউকে লিখিয়ে দিতে পারে না, কেউ কাউকে শেখাতে পারে না, ভেতর থেকে আসে। পাবলো নেরুদা বলেছিলেন যে আমি কারো কাছে শিখে দেখে কবি হই, নিজে নিজেই হয়েছে। যেরকম নজরুল নিজে নিজেই কবি হয়েছে। যারা নিজে নিজেই কবি হয় তারা সবচেয়ে বড় কবি। হয়তো আমি সেভাবে নিজে নিজে হয়েছিলাম, আমার কোনো শিক্ষক ছিল না কবিতা। নিজের ভালো লাগা থেকে কবিতার অভিজ্ঞতার ভিতর দিয়ে এত দূর এসেছে। কিছু যদি হয়ে থাকে সাফল্য, সেটা পাঠকও তার জন্য অনেক বড় অংশীদার বলে মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। চমৎকার চমৎকার বলেছেন। 100-রও অধিক আপনার গ্রন্থ সংখ্যা। এই আপনার আপনার গ্রন্থ সংখ্যা সম্পর্কে দুই একটি কথা যদি আমাদের দর্শকদের কাছে বলতেন। 100-রও অধিক গ্রন্থ সংখ্যা, প্রথম গ্রন্থ সংখ্যার যে অনুভূতি, সেটা নিয়েই দুই একটি কথা যদি বলতেন, তারপরে আমরা কবিতায় যাব। 100-র কাছাকাছি, 100 প্রায়। কবিতার বই আছে 60টি, তারপরে প্রবন্ধ গ্রন্থ আছে, সাক্ষাৎকারের বই আছে, শিশুতোষ গ্রন্থ আছে, প্রবন্ধ উপন্যাস এগুলো আছে। এইগুলো নিয়ে বলি। বই বেশি থাকা কম থাকা কোনো লেখকের এটা বড় কাজ না। হয়তো অনেক কাজের মধ্যে থেকে বের করে এনেছি কিছু বই, কিন্তু কোয়ান্টিটি না দেখে কোয়ালিটিটাই দেখা উচিত। আমি কোয়ালিটিটাকে বেশি গুরুত্ব দিই। এটাই। ধন্যবাদ আপনাকে। চমৎকার বলেছেন আপনি। কোয়ালিটি আসলে তাই, কোন লেখাটি মৌলিক হয়ে যায় লিখতে লিখতে। আপনার অসংখ্য মৌলিক লেখা আছে, আপনার অনেক কবিতা, অনেক আজকে যারা আছেন, আজকে যারা দেখছেন শুনছেন, অনেক ভক্ত আছে আজকে আপনার। তো প্রথমে আপনি কোন কবিতাটি আমার দর্শক শ্রোতাদের জন্য আপনি নিয়ে আসবেন? আমার প্রথম বই সুরুলি অবাধ্য আমির যে কবিতাটি সব শেষে ছিল, ওই কবিতা
কবিতাটি আমি পড়তে চাই। তিরিনি অবাধ্য আমার যাবার আগে পথ যায়, পথ চলে যায়। আমি যাব পথের চেয়েও দূরে, দিগন্তের কাছাকাছি আরশি নগরে, যেখানে পথের পাশে নীলকণ্ঠ মেঘের কলস, জীবন জীবন রক্তমুখ উবু হয়ে আছে। আমি যাব পায়ে হেঁটে, কাঁধে সেই স্বপ্নের আরতি। আমার অন্তর প্রতি ডেকে উঠবে তৃষ্ণার তিতির। সুদীর্ঘ রাত্রি শেষে কুয়াশার রক্তে ভেজা কৃষকের মতো আকাশ ও দিগন্ত দেখে বুঝে নেব ওই দিকে পথ বেঁকে গেছে। আমার কিসের তৃষ্ণা? পথ, না ঘরের, বাবার, না হারাবার, বুঝতে পারি না। নিজের বিরুদ্ধে তাই ক্ষমাহীন পাথর সাজায়। সারাদিন নুড়িও তৃষ্ণা কাঁধে পথে পথে ঘুরি। এ কি শুধু অনর্থক আত্মার প্রবোধ? অনেক দরজা ভেঙে একটি ঘরের দিকে যাওয়া, অথবা মায়ার সংসার ভেঙে প্রত্যাবর্তনের সব শর্ত ছিঁড়ে ফেলে আর কোনো দিন পেছনে না ফেরা। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ কথামালা দিয়ে আপনি সাজিয়েছেন। মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার কবিতা। আশা করি আমার দর্শক শ্রোতা মুগ্ধ হয়ে শুনছেন আপনার কবিতা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আজকে যে আমরা যে অনুষ্ঠান আপনারা শুনছেন, অনুষ্ঠানটি বিশ্ব বাংলার কবিতা অঙ্গন থেকে আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ দে এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছি আমি। এ পর্যায়ে আমি কবি, আজকে আমাদের সঙ্গে দুজন কবি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, বাংলাদেশের বিশিষ্ট কবি কবি রেজাউদ্দিন স্ট্যালিন এবং আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন কবি জাহানারা বুলা। চলুন আমরা কবি রেজাউদ্দিন স্ট্যালিনের কাছ থেকে আরো কয়েকটি কবিতা আমরা শুনবো, তারপরে আমরা জাহানারা বুলার কাছে যাব আজকে কবিতা নিয়ে। এই পর্যায়ে কবি রেজাউদ্দিন, আমি কবির কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি, এই যে আমাদের চর্চা, এই চর্চাটা কোন গতিপথটা কোন দিকে, আপনি কিভাবে দেখছেন এটাকে? এই চর্চাটা খুবই এখন টালমাটাল অবস্থায় আছে। আমরা একটা ক্রান্তিকাল পার হচ্ছি। রাজনৈতিক বিবেচনায় এখন সবকিছু, আপনি কোন দলের কবি কিংবা কোন দলের নন তার উপরে বেসিস করে আপনার লেখা ছাপা হবে, আপনাকে প্রথম স্থান দেওয়া হবে অথবা হবে না। এইসব হলো আমাদের দেশের একটা খুব অপসংস্কৃতি, একটা নিম্নতম রুচির পরিচায়ক। আমি পৃথিবীর অনেক দেশের সঙ্গে আমার যুক্ততা আছে, কবিতা পড়ি তাদের সঙ্গে। এসব নিয়ে তারা ভাবেও না যে ভালো কাজ করে তাকে তারা প্রাপ্য। আমাদের দেশে আপনি যত ভালো কাজই করেন, আপনি যদি একটা রাজনৈতিক দলের কোনো কেউ কাটা না হন, তাহলে কিন্তু আপনার সমস্যা আছে। আপনি পুরস্কারও পাবেন না, কিছুই পাবেন না। নিজের শক্তি দিয়ে যতটা এগোনো যায় সেটা, আমি সেটাতেই বিশ্বাস করি। পুরস্কার শয়তান এবং ঈশ্বর দিতে পারে, মানুষ মানুষকে পুরস্কৃত করতে পারে। সুতরাং আমাদের উচিত পুরস্কারের প্রত্যাশায় না থেকে নিজের লেখাটি সুষ্ঠু সুন্দরভাবে লিখে দেওয়া। আমি সে কাজটি ধন্যবাদ। অসাধারণ অসাধারণ বলেছেন আপনি, মুগ্ধ হলাম আপনার কথা শুনে। আমি এই পর্যায়ে আপনি কোন কবিতাটি আমার দর্শক শ্রোতাদের কাছে নিয়ে আসছেন, আপনি আপনার দ্বিতীয় কবিতা? আমার প্রথম বইয়ের প্রথম কবিতা সূচনা পর্ব। কবিতাটি সবাই খুব পছন্দ করে। তপোধীর ভট্টাচার্য নামে ভারতের একজন খুব গুরুত্বপূর্ণ গবেষক আছেন, তিনি আমার এই কবিতাটি উদ্ধৃত করে বাংলাদেশের কবিতা নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন। তো আমি সেজন্য নিজেকে খুব গৌরবান্বিত বোধ করি। সূচনা পর্ব। আমার সময় গোখরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। আমার জন্ম কোনো সময়কে ইঙ্গিত করে না, এমনকি ঘটনাগুলো মুহূর্তের শৃঙ্খল। যখন পৃথিবীতে কিছুই ঘটছে না, তখন সময় কি জিজ্ঞাসা চিহ্নের মতো থিতু? আমি কি শুধু মৃত্যুর ভয়ে সময়কে শনাক্ত করতে চাই? একজন জীবাশ্মবিদের কাছে 1000 বছর কিছু নয়, জ্যোতির্বিদের কাছে 1 শতাব্দীও তুচ্ছ, দার্শনিকের কাছে অর্বুদ বর্ষ নিমেষকাল মাত্র। কিন্তু আমার সময় আমাকে স্পর্শ করেছে পিপাসার মতো। আমি কোনো ঘটনার আগেই শনাক্ত করেছি মুহূর্ত, আর যাত্রার আগেই প্রারম্ভ।
একটি অভূমিষ্ঠ ভ্রূণের জন্য পৃথিবীতে কোনো সময় সূচিত হয় না। জন্মচিৎকারহীন পূর্ব ঘটনা পৃষ্ঠ ভ্রূণটি কেবলই কি ঘটনার আমার সময় গফুরের মতো বিভাজিত মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। আমার জন্মের আগে পৃথিবীতে কোনো লগ্ন ছিল না। আমার চিৎকারই পৃথিবীর প্রথম সূচনা। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ কথা, অসাধারণ কবিতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মুগ্ধ হয়ে শুনছি, আশা করি আপনারা মুগ্ধ হয়ে শুনছেন। এই জায়গায় একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই, সেটি হচ্ছে আমাদের সময়, এই যে সময় নিয়ে কথা বলছিলেন কবি, তখন কথাটি মনে হয়ে গেল। আমরা একটা করোনা কালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কয়েকদিন আগে আমার পরিবার থেকে আমার ছোট ভাই নিজে আক্রান্ত ছিলেন। আমি খুবই বুঝতেই পারি যে মানে খুব অস্থিরতার মধ্যে ছিলাম। তারপরে সৃষ্টিকর্তার কাছে অনেক আমরা খুশি, যে আমি খুশি যে সেখান থেকে সে রিকভারি হয়ে ফিরে আসছে আমার ছোট ভাই। আজকে যে আমার যে আহমেদ ভাই, ওর জ্বর কতদিন ছিল? আপনার ভাইয়ের জ্বর কত? এক সপ্তাহ মতো ছিল। 102-3 ডিগ্রি পর্যন্ত ছিল এবং প্রচন্ড গলা ব্যথা ছিল। সে মানে নিতে পারছিল না। আমরা খুব চিন্তার মধ্যে ছিলাম। ও আমার সবচেয়ে ছোট, ওর বয়স হচ্ছে প্রায় 40-40, বাট সে রিকভারি করেছে, সে রিকভারি করে ফিরে এসছে। আপনি আমাকে যদি একটু বলেন যে জ্বরটা যাওয়ার জন্য কি ওষুধ খেয়েছিল, সেটা যদি আপনি আমার মেসেঞ্জারে আমি আপনাকে দেবো, টেক্সট করে সম্পূর্ণ ওষুধগুলো আমি দিতে পারবো। আজকেই দিবেন? জি, আমি আজকে অনুষ্ঠান শেষ করে আমি দিব, আমি অনুষ্ঠান শেষ করে আমি আপনাকে দিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সঙ্গে কথা বলছেন কবি রেজাউদ্দিন স্টালিন। ওনার স্ত্রী অসুস্থ। আমাদের এই করোনা, আমার ভাই অসুস্থ হয়েছে কদিন আগে। জাহানারা বুলা কবি আসছেন এখনই কবিতা পড়তে। ওনার পরিবারের সবাই অসুস্থ হয়ে আছেন। আমার কাছে দোয়া চেয়েছেন গতকাল রাতে, বলেছেন যে আপনি দোয়া করবেন কবি, আমার সবাই অসুস্থর মধ্যে আছে, জ্বর হয়ে আছে, সবাই হয়তো করোনা পজিটিভ, ভয় করছে সবাই। এই আজকে যে আমাদের এই যে বিশ্ব বাংলার যে ব্যানারটা যিনি তৈরি করেন, আমাদের পরিবারের একজন মানুষ, বিশ্ব বাংলার, এই বিশ্ব বাংলার পরিবারের একজন মানুষ আজকে করোনায় আক্রান্ত, উনি পজিটিভ এবং হাসপাতালে উনি আছেন। সেই কারণে আজকে আমরা সেটাও আমরা করতে পারি নাই। এইরকম একটা ভয়াবহ অবস্থার মধ্যে কিন্তু আমরা সবাই কিন্তু আমরা যাচ্ছি। যে ফ্ল্যাটে আমরা আছি দেখছি যে তার পাশের ফ্ল্যাটে আরেকজন হয়তো অসুস্থ, বা উপরের তালার হয়তো আরেকজন কেউ এরকম আক্রান্ত হয়ে আছে, কিংবা আমাদের আত্মীয় পরিজনের মধ্যে অনেকেই এই অবস্থার মধ্যে আমরা আছি। এবং আজকে রেজাউদ্দিন স্টালিন যে কথাটি আমি বললাম, তারপরও কিন্তু উনি আজকে আমাদের কাছে আসছেন, উনি আমাদের কাছে কবিতা পড়লেন। এটি একটি ভালোবাসার ব্যাপার। পরিবারে এমন একটা অবস্থা থেকেও উনি আজকে এসে বলছেন, ভাই আমার এই অবস্থার মধ্যে আমি আসছি, আমি একটু আগে যেতে চাই, আমাকে একটু আগে দিবেন, আমি এই অবস্থায় আসছি। এটি ভালোবাসা শুধু, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য। এই ভালোবাসা একজন কবির, আপনারাই প্রাণ। একজন যিনি লিখছেন যে কবিতা, আপনারাই প্রাণ। সেই আপনাদের প্রাণের টানে কিন্তু আজকে এসেছেন কবি রেজাউদ্দিন স্টালিন। কবি রেজাউদ্দিন স্টালিন, আমরা দোয়া করি ওনার পরিবারের জন্য। আমরা সবাই, আপনারা যারা বাইরে যারা আছেন, আমরা সবাই আমরা দোয়া করি ওনার পরিবারের জন্য। সৃষ্টিকর্তা যেন ওনাকে এই আরোগ্য লাভ করেন, উনি দ্রুত যেন রিকভারি হয় ওনার জন্য। এই পর্যায়ে কবির কাছে আমি আর ছোট্ট একটি প্রশ্ন দিয়ে, আর যদি একটি কবিতা কি আপনি পড়বেন কবি? শেষ কবিতা, একটা কবিতা পড়ব। চমৎকার চমৎকার। কবিতা পড়ার আগে ছোট্ট একটি জিনিস জানার আছে। আপনার অনেকগুলো লেখা আছে, আপনার কবিতা আছে, প্রবন্ধ আছে, আপনার শিশুতোষ আছে, অনেকগুলো প্রাবন্ধিক হিসাবে, লেখক হিসাবে, কবি হিসাবে, এই এতগুলো পদ, এতগুলো জায়গা। আপনাকে যদি আমি আপনার পছন্দের একটা জিনিস নিতে বলি, কোনটা আপনি পিক করবেন? কবিতা। ধন্যবাদ। আমরা মুগ্ধ হলাম, আমার দর্শক শ্রোতা মুগ্ধ হয়েছেন। চলুন আমরা কবি আরেকটি কবিতা শোনার আগে আমি কবির কাছে, ঠিক আছে আপনার কবিতাটা শুনলেই তারপরে আমরা আসবো। চলুন শেষ কবিতা যাই আপনার। আমার কবিতার নাম হচ্ছে দরজা। আমার বাইরে যেতে হবে। ঘরটা ভীষণ শীতল এবং অন্ধকার। কয়েদি সেলের মতো সংকীর্ণ দরজা। প্রিয় স্বজনের কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি, অনুভবে তাদের অস্তিত্ব টের পাচ্ছি, স্পর্শে অবয়ব, কিন্তু দেখতে পাচ্ছি না কাউকে। একথা বিশ্বাস করি না যে সব অন্ধকারে মানুষকে দেখা যায়, বরং কোনো কোনো অন্ধকারে মানুষের মুখ উজ্জ্বল হয়ে ওঠে বেশি করে। দেখতে না পাওয়ার অন্তরায় অন্ধকার নয়, বাইরে না যাওয়ার কারণ নয় সংকীর্ণ দরজা, বরং আমাদের চেতনায় অনুপস্থিত প্রত্যেকের মুখ ও
এবং অস্বীকার করি না যে দরজাটা সত্যিই অনুপযুক্ত। তবুও আমাদের এখন বাইরে যেতে হবে, দরজাটা ভেঙে হোক কিংবা ঘরটা। অসাধারণ, অসাধারণ। আমরা আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কবিতা শুনছিলাম আজকে আমাদের বিখ্যাত প্রখ্যাত কবি বাংলাদেশের বাংলা বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি, ভারতের অনেকগুলো পুরস্কার প্রাপ্ত কবি। উনি বললেন যে আসলে পুরস্কারটা জিনিস বড় কথা নয়, বড় জিনিস হচ্ছে যে আমি কতটুকু দিতে পারলাম, কতটা মৌলিক হলো আমার লেখা। পুরস্কার এমনি এমনি চলে আসে। উনি কিন্তু লেখার জন্য লিখে গেছেন, আমাদের জন্য লিখে গেছেন। কিন্তু যারা তার কবিতা নিয়েছেন তার স্বীকৃতি স্বরূপ ওনার কাছে এমনিতেই পুরস্কার চলে এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবি রেজাউদ্দিন স্টালিন উনি আমাদের কাছে কবিতা পড়লেন, আমরা কৃতজ্ঞ। আজকে হয়তো উনি অসুস্থ, এই কারণে হয়তো অনেক সময় দিতে পারলেন না, কিন্তু পরবর্তীতে ওনাকে আমরা পাবো, এই আমরা আশাবাদ ব্যক্ত করছি। আরো অনেক সময় পাবো, অনেক কবিতা উনি দেবেন, আমাদেরকে উপহার দেবেন, আর আমরা সবাই ওনার জন্য প্রার্থনা করি। আর এই পর্যায়ে আমি এটুকু বলি, আমার ছোট ভাইটা এখন মিরপুরে আছে, কবি মিরপুর 11-তে বাসা, সেখানেই আছে। আমি আপনার সঙ্গে তো যোগাযোগ করবোই, এবং আমার ভাইয়ের টেলিফোন নাম্বার আমি ইনবক্সে আমি আপনাকে দিয়ে দেবো। সে আপনার সঙ্গে সেই যোগাযোগ করবে আপনার সঙ্গে, কোনো অসুবিধা হবে না। আর এই পর্যায়ে আপনি চলে যাচ্ছেন, যাওয়ার মুহূর্তে আমাদের এই বিশ্ব বাংলাতে আপনি যদি দুটো কথা বলতে চান আমাদের এই বিশ্ব বাংলা সম্পর্কে, 2-4 মিনিটের জন্য আপনি বলতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই, আপনারা আমাকে খুব সমাদর করেছেন। কবিদের প্রতি আপনাদের যে ভালোবাসা, কবিতার প্রতি যে দায়বদ্ধতা অনবদ্য, এবং আজকে এই করোনাকালীন সময়ে আমরা এই যে ভার্চুয়াল মিডিয়াতে কাজগুলো করছি, কবিতা পড়ছি, কথা বলছি, এটা একটা সৃষ্টিরই একটি রহস্য যে এমন একটা সময় আসবে যখন মানুষ মানুষের সঙ্গে দেখা করতে পারবে না, মানুষের সঙ্গে কথা হবে না, কিন্তু তারা একে অপরকে দেখবে। ঈশ্বরের সৃষ্টির লীলা বৈচিত্র্য কত কঠিন, কত ভয়াবহ, কত রহস্যময়, সেটা বোঝা খুব কঠিন। নিউটন খুব যথার্থভাবে বলেছিলেন, সমুদ্রের তীরে বালু পোড়াচ্ছি, না হলে এই বিজ্ঞানীরা লক্ষ কোটি টাকা খরচ করেও এই অণুজীবকে ধ্বংস করার কোনো মারণাস্ত্র বের করতে পারছে না। কিন্তু পারমাণবিক বোম আছে, 5টা মারলেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একটা ছোট্ট অণুজীব ধ্বংস করার ক্ষমতা নেই, তাই না? সুতরাং যে বলেছিলেন যে তোমার এই বিশাল সৃষ্টি রেখেছ তোমার জালে, রহস্য জালে আকীর্ণ করি, সেরকমই মনে হয়। এবং আমরা মনে করি যে এই বেড়াজাল থেকে, এই করোনার ভেতর থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে একে অপরের প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন, একে অপরের পাশে দাঁড়ানো, সহমর্মিতা জ্ঞাপন করা এবং সাহায্য করা। আমি সবাইকে বলবো, আমরা সবার পাশে দাঁড়াবো, একে অপরের সাথে থাকবো। কবি এবং কবিতার এই হচ্ছে মূল দর্শন, মানুষকে ভালোবাসা। অসাধারণ, অসাধারণ। আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা শুনছিলাম, কবিতা শুনছিলাম কবি রেজাউদ্দিন স্টালিন। উনি ওনার একটু ব্যক্তিগত কারণের জন্য ওনাকে যেতে হচ্ছে, এখন এই মুহূর্তে উনি যাবেন। ওনাকে আমরা পেয়েছি, আমরা কৃতার্থ, আমরা সত্যি কৃতজ্ঞ ওনার কাছে। আবার কোনো একটি সন্ধ্যায় আমরা ওনাকে পাবো, উনি আসবেন আমাদের কবিতা নিয়ে, আমরা ওনার কবিতা শুনে মুগ্ধ হব। এই পর্যায়ে কবি রেজাউদ্দিন স্টালিনের কাছ থেকে আমরা বিদায় নিলাম। চলুন, আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের আরেকজন কবি, কবি জাহান আরা বুলা। কবি জাহান আরা বুলা, আপনাকে আরেকবার বিশ্ব বাংলায় আপনাকে স্বাগত। আমি আমি আপনি শুনলেনই, আমাদের প্রিয় কবি কবি স্টালিন একটু ওনার একটু কাঁদছে, মানে অসুস্থ ওনার, সেজন্য ওনার তাড়া আছে, তার মধ্যে উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং সত্যি আমি আমি কৃতার্থ, আমি কৃতজ্ঞ। এবং এই যে সুযোগটা ওনাকে এখানে নিয়ে আসা প্ল্যাটফর্মে আপনি এই ব্যবস্থাটি করে দিয়েছেন, সেজন্য আপনার কাছে বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুযোগ করে দেওয়ার জন্য। সেজন্য আজকে আমার এই বিশ্ব বাংলার দর্শক শ্রোতা তাকে পেয়েছেন, তার কবিতা শুনলেন, এই সুযোগটি আপনি পেয়েছেন। না, আপনি আমার সহযাত্রী হিসেবে আপনাকে এই ধরনের সহযোগিতা করা আমার কর্তব্য, আমি তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, খুব কৃতার্থ হলাম। চলুন, আমরা দর্শক শ্রোতা অপেক্ষায় আছে, তার আগেই আমি কবি সম্পর্কে দুটি কথা না বললেই নয়। কবি জাহান আরা বুলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যের উনি ছাত্রী। সেখানে বুঝতেই পারছেন, বাংলা ভাষা ও সাহিত্য, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার,
সে কারণেই প্রথম থেকেই ওনার এই লেখালেখি, প্রথম থেকেই ওনার কবিতা উনি আমাদের মাঝে দিয়ে আসছেন। অনেক লেখা ওনার আছে, অনেক কবিতার বই ওনার অনেক আছে, সমানে উনি লিখে যাচ্ছেন উনি আমাদের জন্য। বাংলাদেশে জাহানারা বুলা একটি অত্যন্ত পরিচিতি নাম। আপনারা যারা কবিতার অঙ্গনে আছেন তারা আপনারা সবাই জানেন জাহানারা বুলা সম্পর্কে। এছাড়াও অনেক লাইভ প্রোগ্রাম, উনি প্রতিদিনই একটা না একটা লাইভ প্রোগ্রাম ওনার থাকে। অত্যন্ত ব্যস্ত মানুষ উনি। আজকে উনাকে পাওয়া গেছে, আমার মনে হয় যে এটা একটা বিরল ব্যাপার। কালকে বোধহয় অনেকগুলো লাইভ ছিল ওনার। এরকম একটা অবস্থা ওনার কাছে। তবু আমরা কৃতার্থ যে আজকে উনি সময় দিয়েছেন আমাদের এই বিশ্ব বাংলা। চলুন প্রথমেই আপনার কোন কবিতাটি আমরা শুনবো? আমি আমার প্রথম কবিতা, আমার মনে হয় কি একসঙ্গে আমরা দুজন থাকলে পারি, একা একা লাগে, ভালো লাগে না। আমার স্টালিন ভাই সহ আমরা তিনজন একই ইসে থাকতে পারতাম না, তো এখন আমাকে একা রাখাই ভালো, আপনিও আমার সঙ্গে থাকেন, এটা আমার ভালো লাগে। না হয় মনে হয় যেন আমি সামনে কেউ নাই, একা একা পড়ছি। বরং আমরা দুজন একই সঙ্গে একই ফ্রেমে থাকি, আমরা কথাও বলি, কবিতাও পড়ি, সেটাই ভালো হবে। ঠিক আছে, আমাকে শোনা যাচ্ছে না একদম পরিষ্কার? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি প্রথম যে কবিতাটি আমার শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে পড়ব সেটা হচ্ছে, কবিতাটার শিরোনাম হচ্ছে স্বপ্ন বীজ। এটা আমার অপ্রকাশিত এখনো কবিতা, হয়তো সামনে প্রকাশ পাবে। সেই কবিতাটা আমি পড়ছি। এসো একটি বীজ বনি স্বপ্ন দেখার, সেখানে ভালোবাসা রাখি তোমার আমার। প্রথমে নিড়ান দিই, তারপর জল ঢালি, শাখা প্রশাখার বাড়াবাড়ি ছেঁটে ফেলি। এবার স্বপ্ন ফলুক আবার, চোখ বুজে দেখো স্বপ্নেরা বড় হয়ে গেছে। একটি ফল যেন এসে গেছে ডালে, ওই তো পাতার ফাঁকে আলো যায় বাঁকে বাঁকে। এসো আলোর পথেই হাঁটি, ফলকে খুলে দেখো অজস্র প্রেমময় দানা। এক দুই তিন করে তুলে নাও তুমি, একটা এক করে তোলো, প্রথমেই ভালোবাসা নাও। সাবধানে বুক পকেটে তুলে রাখো। কি বলে সে কাছে যেতে, হাতটি ধরে মাঠ পেরিয়ে তেপান্তরে ছুটে যেতে। বলে কি সে নদী নদী খেলার কথা, মিশে গিয়ে হয়ে যেতে চায় কি সে মোহনা। মিশে গিয়ে হয়ে যেতে চায় কি সে মোহনা। বলে বুঝি ছাদে যেতে, আকাশটা সামিয়ানা করে জোছনার চাদর মুড়ে অভ্যস্ত হতে আদিম সভ্যতায়। বলে না সে, উফ তারাগুলো গুনো না এখন, জোছনায় ভোর এসে গেলে কেটে যাবে ঘোর ভালোবাসার। তার চেয়ে বুক দিয়ে বুক ছুঁয়ে থাকো, ঠোঁট দিয়ে ওষ্ঠকে ধরো। ধীরে ধীরে প্রেম সরোবরে অমেয় ধারার জলরেখায় দুজনার নামে পুঁথি লিখো। ঘুম যেন ভাঙে না তোমার, স্বপ্নটা হয়ে যাবে বেদনার। ভালোবাসি ভালোবাসি বলে স্বপ্নকে দীর্ঘ করো। বীজ থেকে ফল হোক, ফুল থেকে ফল, তারপর চোখ খুলে দেখো স্বপ্ন ছিল কি সবটা। না, তুমি আমি বাস্তব স্পর্শেই বোঝা গেল তা। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ আপনার কবিতা। এটি আমি আগেও একবার আমি কবিতাটি আমি শুনেছি, দ্বিতীয়বার হলো এটি আমার। তো আমি এই কবিতাটি অসাধারণ একটি আচ্ছা, কবিতা।
অত্যন্ত রোমান্টিক, মনে মনে চমৎকার করে আপনি কখন কথামালা, অসাধারণ কথামালা। এটি সত্যি একটি রোমান্টিক একটি কবিতা, মানে বারবার পড়তে ইচ্ছা করে। আমি আগেও শুনেছি, কবিতাটি পড়েছি, আবারও শুনলাম, যতই পড়ি আচ্ছা, মনে হয় যে নতুন লাগে আমার কাছে। অসাধারণ অসাধারণ লিখেছেন কবি জাহানারা বুলা। এই পর্যায়ে আপনি ধন্যবাদ। এই যে আপনার লেখালেখি, এর প্রথমটার যদি বলতেন আমার দর্শক শ্রোতাদের কাছে, কিভাবে আপনার শুরু হলো এই লেখা, কিভাবে আপনি আপনার আপনার কবি আপনি ভাবলেন যে আমাকে কবিতায় লিখতে হবে, এই একটা নিশ্চয়ই আপনার গল্প আছে, একটা স্মৃতি আছে, কিছু কথা যদি আমার দর্শক শ্রোতাদের আচ্ছা, বলতেন। জি। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আমার আসলে কখনোই মানে হয়নি যে আমি কবি হব। এটা হয়তো আমি স্বপ্নেও ভাবিনি যে আমি একদিন কবিতা লিখতে পারবো। কিন্তু কবিতা আমার ভীষণ পছন্দ। আমি আহ, ছোটবেলা থেকে টুকটাক কবিতা পড়ি। তবে আমার একটা ইয়ে ছিল যে একটু ভাবনার জগতে থাকতে আমার ভীষণ ভালো লাগে, একটু একা হয়ে যেতে ভালো লাগে, জানালার পাশে বসে থাকতে অনেকক্ষণ। ছোটবেলায় পুকুর পাড়ে বসে থাকতাম এইভাবে। মানে ভাবনাটা একটা ছিল, কিন্তু সেটা যে ভাবনাগুলো বা আমার কথাগুলো যে কবিতা হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবিনি। তারপর ছোট থেকে বড়, কলেজ থেকে ইউনিভার্সিটিতে আমি যখন বাংলা সাহিত্যে আমি পড়া শুরু করলাম, আস্তে আস্তে বাংলা ভাষার প্রতি আমার খুব বেশি মমত্ব বোধ জন্ম নিল, এবং আহ, একটা স্কিল যেটাকে বলে আহ, ভাষার প্রতি দক্ষতা, সেটা আস্তে আস্তে আমার আসতে শুরু করলো। কিন্তু তখনও কিন্তু আমি ভাবিনি যে আমি কবিতা লিখবো। আমি শুধু আমার লাইফে যেটা আমি ভেবেছি, আমি সংসারে হবো। ভীষণ মানে মিষ্টি একটা লক্ষ্মী একটা বউ হব, এরকমই আমার সবসময় স্বপ্ন ছিল। আমি সংসার করবো, এবং আমি তাই করেছি। আমি সাধারণ সংসার করেছি, ছেলে মেয়ে বড় করেছি, তাদের শিক্ষিত করার চেষ্টা করেছি, এখনো ওরা পড়ছে। তো শেষ পর্যন্ত যখন 2009 আমি ফেসবুক ওপেন করলাম, তখন একটু একটু স্ট্যাটাস আমি দিতাম। ওই লেখাগুলা আমার বন্ধুদের কাছে খুব ভালো লাগতো, ওরা আমাকে বলতো কাব্যিক কাব্যিক, তুমি লেখো। কিন্তু তখনও কিন্তু আমি কবিতা লিখবো ভাবিনি। এক বন্ধু আমাকে বললো লিখো লিখো লিখো। তো আমি কি করলাম, চট করে আমি একটা গল্পের বই লিখে ফেললাম, একদম উপন্যাস। আমি লিখে ফেললাম, প্রায় 110 বা 12 পৃষ্ঠা হবে সেই গল্পের বই। তো আমি টাইপ করতেও পারি না এরকম অভ্রতে। আমি কি করলাম, আমি টাকা দিয়ে সেটাকে টাইপ করালাম। তারপরে প্রকাশকের ঘরে গিয়ে কম্পিউটারে বসে বসে, আমি করতে পারতাম না, আমি একজনকে বলতাম এই লাইনটা ঠিক না, এই লাইনটা, এই বানানটা ঠিক না, মানে এভাবে এভাবে আমি প্রথম বইটাকে আমি প্রকাশ করি। তারপরে আমি উপন্যাসের পরে আমি ছড়াতে চলে যাই। ছড়া হঠাৎ দেখি আমার ভিতরে বেশ ছন্দ ছন্দ আসে। ছন্দ সম্পর্কে যে খুব বেশি আমার, সেই যে আমি পড়েছি আমাদের মনিরুজ্জামান স্যারের কাছে, সে পর্যন্ত। তারপর তো প্রায় 30-35 বছর পড়াশোনা খুব একটা নাই বললেই চলে। তারপরে কানটাই যেন আমার শিক্ষক, কান আমাকে বলে দেয় যে হ্যাঁ এটা ছন্দ, এটা হচ্ছে। তো সেইভাবে আমি ছড়া লেখা শুরু করলাম। ছড়া লেখার পরে আমার মনে হলো যে আমার একটু একটু ম্যাচুরিটি গ্রো করছে, তখন আমি একটা দুটো কবিতার মধ্যে চলে গেলাম। তখন থেকে আমি কবিতা শুরু করি। 2012 থেকে আমি মোটামুটি কবিতা 2012তেই আমার 2012 থেকে আমি লেখা শুরু, কিন্তু প্রথম আমার উপন্যাস প্রকাশ পায়। তারপরে হচ্ছে আমি কবিতার বই আমি বের করি আর কি, 13 বা 14তে বোধ হয় সম্ভবত, এরকম। এই 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 করতে করতে আমার বেশ কয়েকটা বই প্রকাশিত হলো কবিতার। সামনে আরো প্রকাশিত হবে আশা করছি, আপনাদের দোয়া যদি থাকে, আমি যদি সুস্থ থাকি, সব ঠিকঠাক মতো থাকলে ইনশাল্লাহ আহ এই এই বই মেলাতে আশা করছি বই আসবে। অবশ্যই আমিও আশা এইভাবেই করছি আরো আমরা পাবো, এবং আমার দর্শক শ্রোতাও আশা করছেন যে আপনারা আরো লেখা পাবেন ওনারা। চলুন আরো আপনার কথা শুনবার কাছ থেকে আপনার জীবন নিয়ে কথা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে আছেন কবি জাহানারা বুলা। এই অনুষ্ঠানটি দেখছেন আপনারা বিশ্ব বাংলার কবিতা অঙ্গন থেকে। বিশ্ব বাংলা কবিতা অঙ্গন এই অনুষ্ঠানটি পরিচালনা রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন সিদ্ধার্থ দে, এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছে আমি আহমদ হোসেন বাবু। সুপ্রিয় দর্শক শ্রোতা,
আপনার সাথেই থাকুন, কবি আরো অনেক কবিতা আমরা শুনতে পাবো। চলুন এই পর্যায়ে কবি আপনি দ্বিতীয় কবিতা কোনটি শোনাবেন আমাদেরকে? আমি একটা কিশোর কবিতাই বলা চলে, আমি সেটা শোনাচ্ছি। কবিতার শিরোনাম 16র কর্চা। মানে 16 বছর বয়সে মেয়েদের ফিলিংসটা কেমন হয় সেই নিয়ে আমার কবিতাটা লেখা। তো 16 তো পেরিয়েছি অনেক আগে, কিন্তু সেই ঘটনাগুলো তো মনে আছে, তাই নিয়ে লিখলাম কবিতাটা 16র কর্চা। আমার যখন বয়স 16, কি যেন এক অসুখ হলো। ঘাবড়ে গেল মায়ের স্নেহ, বাবার মনও এলোমেলো। বৌদিদিদের ফুসুর ফাসুর, বর্দি যেন মূর্ছা গেল। আমার অসুখ দিব্যি আমি, ঘর জুড়ে সব ঘুম হারালো। অসুখ যেন আজব অসুখ, মনের মাঝে শিরশিরানি, চোখ দুটোতে গোলাপ ফোঁটা, ভালোবাসার ঝিরঝিরানি। হৃদয় মাঝে ক্ষণে ক্ষণে খান সাহেবের সানাই বাজে। ভোরগুলোতে উদাস থাকি, অশ্রু গড়ায় চোখের মাঝে। চঞ্চলতার হ্যাচকা টানে আবার আমি একটি হরিণ। হৃদয় মাঝে হারিয়ে যাওয়ার দেয় ইশারা বনের গহীন। নদীর ধারে যাই ছুটে রোজ, কে যেন রে আমায় ডাকে। রোদ্দুরে কই কোন ছায়াতে খুঁজে আমি পাবো তাকে। আবার খুঁজি সবুজ মাঠে, ধাই যেন এক উতল হাওয়া। কার ইশারা মাতাল করে, আমার কাছে কি তার চাওয়া। নদীর জলে পা ভেজালে আমার যেন আমার যেন এমন লাগে। নদীর জলে পা ভেজালে আমার কেন এমন লাগে। যেন আমি স্রোতস্বিনী, আমার স্রোতেই উজান জাগে। এমন অসুখ আমার যখন, বিমর্ষ হয় ঘর দরজা। ওরা কি আর পড়তে পারে বয়স 16র সব কর্চা। ধন্যবাদ। ধন্যবাদ, অসাধারণ অসাধারণ পড়লেন আপনি। মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার চমৎকার কথামালা। আসলে তাই 16র কবজা আলাদা, আর সেই সময়টা আমরা পেরিয়ে আসছি অনেক আগে। তবুও ওই জায়গায় যেতে ইচ্ছে করে, ওই ফিরে যেতে ইচ্ছে করে ওই সময়গুলোতে। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই সবাই যে একটা সময় পেলেই আমরা সেই স্বর্ণালী দিনগুলো আমরা হাতড়ে ফিরি। হ্যাঁ হ্যাঁ, সেই স্মৃতি রোমন্থন করি। চমৎকার লিখেছেন আপনি, চমৎকার কথামালা, মুগ্ধ হয়ে শুনছিলাম। আমার দর্শক শ্রোতা যারা শুনছেন, আপনারা কবিতা মানে মুগ্ধ হয়ে শুনছেন। আমার অনেক ধন্যবাদ সবাইকে এত ধৈর্য নিয়ে শুনছে আমাকে। কিন্তু আমি তো আপনার কবিতাও শুনতে চাচ্ছি। আমি কেন একা একা পড়বো, আপনিও পড়েন, দুজনে মিলেই পড়ি। আচ্ছা, ঠিক আছে, আপনি পড়ুন। আচ্ছা, এই প্রশ্ন দেখা যাক, যদি আমি সময় হয় তবে একটা কবিতা পড়তে পারি। তবে আপনি আর কি মূল কবিতা পড়বেন, সেজন্য আপনাকে দাওয়াত করে নিয়ে আসা। এই জায়গায় প্রথমে আপনি বললেন যে আপনার লেখা উপন্যাস, আপনার উপন্যাসটার নামটা বলবেন? প্রথমে যে উপন্যাসটা আপনি লিখলেন। হ্যাঁ, উপন্যাসের নাম হচ্ছে, আসলে তখন তো নতুন, আর রবীন্দ্রনাথকে তো আমরা ছাড়তে পারি না কখনোই, সবকিছুতেই রবীন্দ্রনাথ এসে যান আমাদের ভিতরে। তো তখন আমার নামটা সেজন্য ওনারই একটা গানে আর কলি থেকে আমি লিখলাম, যদি আরো কারে ভালোবাসো। যদি আর কারে ভালোবাসো। আচ্ছা আচ্ছা, দারুণ রোমান্টিক নাম। হ্যাঁ, গল্পটাও আপনার মোটামুটি উপন্যাস, রোমান্টিক। এরপরে কি আরো উপন্যাস বেরিয়েছে আপনার? হ্যাঁ, আমার এই 2019-এও একটা উপন্যাস বেরিয়েছে, সেটাও একটা রোমান্টিক একটা উপন্যাস। আসলে আমি তো রোমান্টিক প্রেমের গল্প, প্রেমের কবিতা লিখতে আমার খুব ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার খুব আনন্দ লাগে লিখতে। তো এই গল্পটাও প্রেমের, তবে এখানে একটু মেয়েদের আছে, নারী স্বাধীনতা, তারপরে নারীদের যে নিজেদের একটা অহংবোধ, সেটাকে আমি অক্ষুণ্ণ রেখে আমি প্রেমের গল্পটা লিখেছি। সেই উপন্যাসটার নাম হচ্ছে ফিরে চলো নিরুপমা। নিরুপমাটাই এখানে প্রধান চরিত্র।
ফিরে চলো নিরুপমা। হ্যাঁ, নাম ফিরে বলা। চলো। নিরুপমাই তাহলে কবিতার মানে মানে মূল চরিত্র। হ্যাঁ, গল্পটার মূল চরিত্র নিরুপমা। এটা একটা পরকীয়া প্রেম বলবো আমি, ঠিক পরকীয়া না, পরকীয়া প্রেমের একটা গল্প। এবং মূলত আপনি যদি পড়েন গল্পটা দেখবেন যে আসলে এটা পরকীয়া ছিলই না, এটা আসলে প্রেমই ছিল। কারণ প্রেমিক। নায়িকা যখন তার স্বামীকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, তখন কিন্তু সে তার স্বামীকে ছেড়ে দিয়েছে নৈতিক কারণেই, কারণ সে তার স্বামীকে ভালোবাসতে পারছিল না। তাই সে স্বামীকে ছেড়ে সেই দ্বিতীয় পুরুষের কাছে এসে চলে যায়। তাই নিয়েই গল্পটা। এবং শেষের দিকে বেশ ট্র্যাজিক গল্পটা, মনে হয় পড়লে আপনাদের ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, দর্শক শ্রোতা অবশ্যই পড়বেন আপনার গল্প, উপন্যাস। হ্যাঁ, তাহলে তারপরে কবিতার বই, আপনি কয়টি কবিতার বই পর্যন্ত আপনার বেরিয়েছে? আমার কবিতার বই এ পর্যন্ত বেরিয়েছে 3টা। একটা হচ্ছে কষ্টে জমা জল। হ্যাঁ, কষ্টে জমা জল। তারপরে হচ্ছে পারিজাতের কেশর। আর যেটা 2019-এ শেষ বেরিয়েছে সেটা হচ্ছে কবিতার মতো ঠোঁট ছুঁয়ে থাকো তো। এই 3টা। কবিতার মতো আর ঠোঁট। হ্যাঁ, প্রত্যেকটা নামই আপনার খুবই রোমান্টিক নামগুলো। হ্যাঁ, যেহেতু কবিতা তো আসলে আমাদের ঠোঁট ছুঁয়েই থাকে সবসময়, তাই না? তো ঠোঁটেই থাকে, right? হ্যাঁ, কবিতা যেমন আমাদের সব সময় ঠোঁটেই থাকে, অন্তরে থাকে, ঠোঁটে থাকে। তো আমি আর কি সেই হিসেবে আমার প্রেমিককে আমি আহ্বান করেছি যে কবিতার মতো ঠোঁট ছুঁয়ে থাকো, কখনই যেন এটার ব্যত্যয় না ঘটে, সবসময় যেন ভালোবাসাটা থাকে। সেই আহ, মানে কামনা নিয়ে আমি এই কবিতার আহ, গ্রন্থটি প্রকাশ করেছি, কবিতাগুলো লিখেছি সেভাবে। তবে হ্যাঁ, কিছু মিক্সড কবিতাও এর মধ্যে আছে, আমি সেগুলো দিয়েছি কিছু কবিতাও। মূলত প্রেমের কবিতাই গ্রন্থটার মধ্যে। চমৎকার, খুব। চলুন, এই পর্যায়ে আপনি কোন কবিতাটি আমার দর্শক শ্রোতাদের শোনাবেন? আচ্ছা, আমি আরেকটা কবিতা বের করি, এই বই থেকেই করি। এবার আমি একটু প্রেমের কবিতার বাইরে চলে যাই। এবার একটু মানে দেশপ্রেম বলেন বা সমাজের অস্থিরতা নিয়ে যে আমি ভাবিত হই, সেগুলো নিয়ে, সেটা নিয়ে আমি একটা কবিতা লিখেছি, সেটা আমি এখন পড়ে শোনাচ্ছি। কবিতার নাম, কবিতার শিরোনাম যদি ভালোবাসা থাকতো। যদি ভালোবাসার স্বপ্ন না হতো, তাহলে স্বপ্নগুলো সত্যি হতো। মানুষ মানুষ হতো, নীতি এবং রাজনীতি হতো নান্দনিক। গণতন্ত্র সুখে থাকতো, ধর্ষিত হতো না বিবেক। স্বাধীনতার মাঠে চাষ হতো সততার ধান, পাট, আরো কত কি। যদি ভালোবাসা সত্যি হতো, রক্তগুলো শিরায় বইতো, জমাট বাঁধত না অলি গলি পথে। অপুষ্টের মৃত্যু যন্ত্রণার কালো রং বিষাক্ত করত না শরতের পেজা মেঘ। যদি ভালোবাসা স্বপ্ন না হতো, শীতলক্ষার জল ঘোলাটে হতো না গলিত মাংসে মিশে। বিশ্বজিৎ আর অভিজিতেরা বেঁচে থাকতো যুগ যুগ, সংসারী হতো। উত্তরাধিকারী জন্ম নিত তাদের ঔরসে, মেধাবী, হয়তো তীক্ষ্ণ, ক্ষুরধার বহু। যদি ভালোবাসা থাকতো হৃদয় গভীরে সুপ্ত, স্বাধীনতার অর্থ পাল্টে যেত মাতৃভূমির। তোমার নেতা আমার হতো, আমার নেতা তোমার। বিরোধী দল আর ক্ষমতার মাঝে সৌহার্দ্য হতো। সহধরা নাই হতো, সহদরা নাই হতো, অন্তত প্রতিবেশী হতো। আজন্ম লালিত হতো যদি ভালোবাসা হৃদয়ে তোমার এবং আমার। শহীদের আত্মা ঘুমিয়ে পড়তো
এ যাবৎ দ্বিধাহীন, ভয়ার্তের আর্তনাতে কেঁপে উঠত না তাদেরই অস্থি পঞ্জর। স্বাধীনতা ব্যর্থ হলো বলে ঘৃণায় উচ্চারণ করত না কোরাস, স্বাধীনতা আজ ধর্ষিত, স্বাধীনতা আজ ধর্ষিতা এক নারী। এ কোন বিজয়, প্রশ্নে কেবল হারি। মায়ের কোলে কারা করে বসবাস, সতীনের ধান, সতীনের ধন, নাকি পতিতার চাষ? ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। এটি একটি অন্যরকম কবিতা আপনি পড়লেন। এটি অত্যন্ত সময়ের একটি কবিতা। এটা বর্তমান যে হচ্ছে সময়, বিশ্বজিৎ, হ্যাঁ বিশ্বজিৎ যখন বাংলা একাডেমির সামনে বইমেলাতে কি হলো, তখন আমি তখন কানাডাতে, আপনি তখন আমি ক্যানাডাতে ছিলেন। আচ্ছা, হ্যাঁ এই যে অসাধারণ। খবর শুনে কবিতাটা আমি লিখলাম। আমি ঠিকই বলছেন, জি, আমি তখন নিউ ইয়র্কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চমৎকার, চমৎকার লিখলেন। চলুন সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি আমরা আরো কবিতা শুনবো আপনার কাছ থেকে। এই পর্যায়ে আপনি অনুরোধ করেছেন আপনি আমার কাছ থেকে একটি কবিতা শুনতে চান। হ্যাঁ হ্যাঁ, আমি পড়ি না, না না পড়েন, কোনো অসুবিধা নেই, সেই জন্য আমি রবীন্দ্রনাথ যেহেতু আপনার প্রিয় কবি, হ্যাঁ রবীন্দ্রনাথের আমি জীবন দেবতা থেকে অল্প, মানে পুরোটাই হয়তো পারবো না, যতটুকু মনে আছে আমার জীবন দেবতা থেকে কিছু অংশ হ্যাঁ, আমি আমার নিশ্চয়ই। দর্শক শ্রোতাদের জন্য, সঙ্গে আপনার জন্য আমি একটু পড়তে চাই। অনেক ধন্যবাদ। জীবন দেবতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওহে অন্তরতম, ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়, নিঠুর পীড়নে নিগাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। যে সুরে বাঁধি লেগে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার। সম্ভবত আহমেদ হোসেনের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমি আমার কবিতায় ফিরে যাই। আমার এখনকার কবিতা প্রিয় শ্রোতা দর্শকের জন্য। কবিতার শিরোনাম স্মৃতির ফলক। কি ছিল সঠিক পথ, চলে যাওয়া নক্ষত্রের দেশে, অন্তহীন যন্ত্রণা বুকে নিয়ে থাকা, নিশ্ছিদ্র নির্জনতায় একাকী আলোক বর্ষে। সেখানে প্রেম নেই পৃথিবীর মতো, নেই রমণীয় রমণের ধূপ। সেখানে ফলবতী বৃক্ষ নেই, পাখি নেই প্রজনন উৎসুক, নেই পুষ্পময় গন্ধবহ উতল হাওয়া, দুর্বার ঝড় বৃষ্টির স্বর। তার চেয়ে ফিরে এসো তুমি উর্বর মানবের ভুঁয়ে, দেখে যাও ৩৩ বছর ফেলে রাখা চিন্ময়ী পুরাতন মুখ। দেখে যাও অপেক্ষার নির্জন সোনালী দুপুর, রূপলী নদীর ঢেউ, ঝিলের দোদুল। যেখানে আকাশের স্নান, কালো মেঘ ছায়া ফেলে বাদুরের রূপ। যেখানে শরতের ঘন নীল দেখে তার মুখ। এখানে লাল ঠোঁটে হেসে উঠে হিজলের ফুল। তরু পল্লব ছেয়ে দেয় সুশীতল ছায়া অনুকূল। এখানে স্মৃতির ফলক ডাক দেয়, কথা কয় যুবতীর সাথে। কুম্ভে ছিল জল যার টলমল ৩৩ বছর আগে। এখন পক্ক কেশ, দৃষ্টি ধূসর, তবুও দু চোখ খোলে, তবুও দু চোখ খোঁজে তোমাকে ব্যাকুল। এখনো দাঁড়িয়ে ঠায়
অতীতের সোনালি রেখায় ক্ষণে ক্ষণে তাই সেজে জেগে ওঠে উদ্বিগ্ন স্মৃতির টোকায়। ধন্যবাদ। আমি আরেকটা কবিতা পড়ছি, আমার এবারের কবিতা। এবারের কবিতার শিরোনাম বেলা 10টার প্রেম। গ্রীষ্মের নিষ্করুণ সূর্যের গলিত তাপ পায়ে পায়ে চলে যায় প্রতিদিন বেলা 10টায় ঘুম ভাঙানিয়া হয়ে তোমার শয্যা পাশে। ছুঁয়ে দিই নরম পালকে, ডেকে উঠি যেন এক মুখর পাখি। আধো জাগরণে আর মোড়া ভেঙে পাশ ফিরে দেখো। আলিঙ্গন দাও ডেকে, পিষে পাঁজরের হাড়। ধারালো প্রণয়ী ঠোঁটে চুমুর সাম্পান এঁকে কিছু কথা হয়, কিছু নাম ধরে ডাক আবেশে, কিছু নাম ধরে ডাকো আবেশে। ঘোর লাগা চোখে জানি না কি স্মৃতি তোলপাড় করে স্বপ্নের বেশে। কাকে খোঁজো, কাকে ডাকো, কাকে কাছে চাও? নই আমি সেই, সত্যটা জানি একেবারে। তবুও অঙ্গে মাখি তোমারই আবির, লোভাতুর হয়ে রেণু তুলে দিই দেহ মেলে। সোহাগে অবশ হই ঠিক যেন সোনালি ধানের শীষ নুয়ে পড়া দেহ। বহুবার নিরানে বাহুর নিরানে উর্বর করো, এ যেন কি ব্যথাতুর সুখ। বাহুর নিরানে উর্বর করো, এ যেন কি ব্যথা ভরা সুখ। কার সুখ কাকে দাও বিবশ মনে? বলো শুনি, কে ছিল সে অভাগী তনু? কে তোমাকে ছেড়ে গেছে দূরে, আঁধারের নিস্তব্ধতায় ছুঁড়ে? দেয়নি কে রমণের সুধা, রেখে গেল ক্ষুধা পিপাসার ভাষা সকরুণ। আজ কার প্রেম দাও অচেনাকে? বেদনার বাণে ক্ষত হয়ে ঐশ্বর্যময়ী করো কাকে? তবুও অবিচল থাকি, পায়ে পড়ে রাঙা রোদ নুপুরের বেশে তবু হেঁটে আসি স্নান নেব বলে বেলা 10টার প্রেম সরোবরে। ধন্যবাদ। আমি আরেকটি কবিতা শোনাচ্ছি। এই কবিতাটি আমার গ্রন্থ পারিজাতের কেশর থেকে আমি শোনাচ্ছি। এতক্ষণ যেগুলো আমি শোনালাম সেগুলো ছিল কবিতার মতো ঠোঁট ছুঁয়ে থাকো তো কাব্যগ্রন্থের। আমার এবারের কবিতার শিরোনাম এখন প্রতিবেশী। তোমার অনুভূতিগুলো কাছে এসেছিল ইথারের ডানায় চড়ে একদিন। ফাগুন ছিল না, তবু প্রেমের শিমুল ফুটেছিল। ভ্যাকিউম হৃদয় তোমার কতটা হাহাকার করেছিল জানি না, তবে এক অপ্রতিরোধ্য টান অনুভব করেছি। সত্যি একটিবার দেখার, একটিবার কাছে পাওয়ার ঘূর্ণিঝড় মন তোমার শান্ত কেন এখন? আমি যে গোধূলির সাথে সখ্য
গড়েছি তোমারই চাতালে এসে। শুনতে পাচ্ছি কুল ও কামিনীর পুজোর উলধ্বনি, শঙ্খ রাগ, ঠাকুর ঘরে দেবতাকে জাগিয়ে তোলার ব্যর্থ প্রচেষ্টার ঘণ্টা, ঢাক, পায়ের নুপুর, হাতের শাঁখ, কাঁকনের সুর। এখন যে প্রতিবেশী আমি, একেবারে নিকটবর্তী ঘরখানি আমার, অথচ নির্লিপ্ত নিষ্প্রভ তুমি। ইচ্ছেটা প্রচন্ড হলে অ্যাফেক্টিভ হয় প্রেম, অভিযোগ বাতুলতা মাত্র। প্রেমের পথ কখনো দূরে নয়, এসো অনুভূতির পায়ে পায়ে চলি সবটুকু পথ। আমি অনেকগুলো অসাধারণ। কবিতা একা একাই পড়ে নিলাম। আপনি আপনি তো নেট প্রবলেম ছিল। হ্যাঁ, নেট প্রবলেম ছিল, আমিও ছিলাম কিনা জানি না, তবে আমি ভালো যে কন্টিনিউয়াসলি পড়ে গেছি। আমি 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 ঢুকতে পেরেছি ফাইনালি শেষের দিকে আচ্ছা, আমরা অনুষ্ঠানের। শুভ হ্যাঁ, দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আজকে এই বিশ্ব বাংলার কবিতা অঙ্গন। বিশ্ব বাংলা কবিতা অঙ্গনে আজকে আমাদের সঙ্গে দুইজন বিশিষ্ট কবি বাংলাদেশের আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন, কবি রেজাউদ্দিন স্টালিন এবং কবি জাহানারা বুলা। আমরা কবি জাহানারা বুলা এবং কবি রেজাউদ্দিন স্টালিনের কাছ থেকে চমৎকার চমৎকার কবিতা শুনলাম। আমরা মুগ্ধ। আমি আমি নিশ্চিত যে আমার মতো আপনারাও আপ্লুত হয়েছেন, মুগ্ধ হয়েছেন কবির কবিতা শুনে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি কবি জাহানারা বুলা। যাবার বেলায় যদি আমাদের এই বিশ্ব বাংলার জন্য দুটি কথা আপনি 1-2 মিনিটে শেষ করতে চান, তাহলে বলতে পারেন, এই সুযোগে আপনি দুটি কথা। আমরা নিশ্চয়ই। একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, আমি এই অল্প কিছু বলে আমি বিদায় নিচ্ছি। বিশ্ব বাংলার পক্ষ থেকে আমাকে যে ডাকা হয়েছে সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং এই কোভিডের মধ্যে সবাই ভালো থাকুক সেই প্রার্থনা আমি করি। সবাই এই ভাইরাস থেকে মুক্ত থাকুক এবং সবাই তার আপনজনকে কাছে পাক, তাদের ছুঁয়ে থাকতে পারুক, দূরত্ব না আসুক, এই প্রার্থনা আমার সকলের জন্য, বিশ্ববাসীর জন্য। এই কথা বলেই আমি বিদায় নিতে চাচ্ছি। আর আপনাকে বিশেষ করে কবি, আপনাকে আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমাকে এখানে ডাকার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনারা এতক্ষণ দেখতেছিলেন যে বিশ্ব বাংলার কবিতা অঙ্গন থেকে কবি জাহানারা বুলার কথা শুনছিলেন, কবিতা শুনছিলেন। একটু আগে আমরা শুনেছি কবি রেজাউদ্দিন স্টালিন। আমরা সত্যি কৃতজ্ঞ আপনাদের দুজনের কাছে। আমরা অত্যন্ত ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদের কাছে এসেছেন। আমরা জানি যে আমাদের কবি রেজাউদ্দিন স্টালিনের পরিবার অসুস্থ, তারপরেও উনি আজকে আমাদের কাছে এসেছেন। এটি অত্যন্ত ভালোবাসা থেকে এসেছে। এটি দর্শক শ্রোতাদের মধ্যে ভালোবাসার জন্যই উনি সবকিছু রেখে অন্তত দুটি কবিতা হলো উনি এসে পড়ে গেছেন। তো দুটির কথা বলে উনি 3টা পড়েছেন, আমরা খুব খুশি হয়েছি। এটা আপনাদের ভালোবাসার জন্যই। আমরা পরবর্তীতে আবার ওনাকে পাবো, আপনাকেও পাবো আশা করছি আপনাদের বিশ্ব বাংলায় আমরা নিয়ে আসবো আপনাদের। সে অবধি আজকে আমরা মনে হয় এখানেই আমরা শেষ করতে যাচ্ছি। যদিও আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। করোনা কাল, চারিদিকে একটা অস্থিরতার মধ্যে আছি আমরা সবাই। আমাদের এই বিশ্ব বাংলার যে একজন আমাদের পরিবারের মানুষ, যে আমাদের পোস্টারগুলো তৈরি করে দিতেন, তিনি আজকে হাসপাতালে শুয়ে আছেন। আমি আপনাদের বিশ্ববাসী সবার কাছে আমি প্রার্থনা চাই, আমি আপনাদের কাছে আমি 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 অনুরোধ করছি, আপনারা সবাই প্রার্থনা করবেন এই যারা যারা আজকে এখানে আমাদের নিজের পরিবারের মধ্যে, যেমন কবি রেজাউদ্দিন স্টালিন, আমার এই পরিবারে, বিশ্ব বাংলার এই পরিবারের, আপনার পরিবারের 2-3 জন অসুস্থ আমি জানি, আপনি ফোন করে বলেছেন। সবাই আমরা একটা অস্থিরতার মধ্যে আছি। আমরা সবাই সবার জন্য প্রার্থনা করি, সৃষ্টিকর্তা আমাদের মঙ্গল করবেন। এই করোনা কাল একদিন শেষ হয়ে যাবে, আমরা আবার হাত ধরাধরি করে আমরা রাস্তায় বেরোবো, এটা আমাদের প্রত্যাশা। সেই অবধি যে যেখানে থাকি আমরা সবাই ভালো থাকি, আমরা সবাই এই বিশ্ব বাংলার সাথেই থাকি। আবারও আমরা আসবো বিশ্ব বাংলায়, আপনার সবাই বিশ্ব বাংলার সাথেই থাকবেন। সেই অবধি সবার জন্য শুভকামনা জানিয়ে, সবার মঙ্গল কামনা করে আমি শেষ করছি। শুভরাত্রি।